একই সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নাহিদ ইসলামের নেতৃত্বে যাত্রা শুরু করলো তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি। 151 সদস্যের আহ্বায়ক কমিটি চূড়ান্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং চ্যালেঞ্জ, এই শিরোনাম আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন সুলতান মাহমুদ, উপবার্তা সম্পাদক আমার দেশ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব সুলতান মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। নতুন রাজনৈতিক দল, তরুণদের দল, যারা আসলে 2024 সালে আমাদের জুলাই আগস্টের যে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, একটি 16 বছর বা 15.5 বছরের একটি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, তাদের নেতৃত্বে এই নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এনসিপি নামে নতুন দল হলো। কেমন হলো আসলে, কেমন হবে, রাজনীতিতে কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে? কেউ বলছে রাজনীতিতে নানান বিতর্ক আছে, কেউ বলছে নতুন দল মানে কিংস পার্টি, এই ধরনের কথা বলে। আপনার দৃষ্টিতে আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? ধন্যবাদ। প্রথমে আমি দেশ টেলিভিশনের মাধ্যমে নতুন যে দল, শিক্ষার্থীদের, বিশেষ করে যারা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তাদেরকে স্বাগত জানাতে চাই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক, একটি সুন্দর গণতন্ত্র চর্চার দেশের জন্য নতুন দল নতুন কিছু চিন্তা, নতুন কিছু ভাবনা, নতুন কিছু উদ্যোগ নিয়ে আসবে, সেই প্রত্যাশা রাখতে চাই। তবে আপনি যে কথাটি বলেছেন যে কিংস পার্টি বা কতখানি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে, সেই জায়গাতে কথা বলবার আছে। কিংস পার্টি নামে এই শব্দটি আসলে রাজনীতিতে খুব বহুল প্রচলিত আর কি। হ্যাঁ, প্রচলিত হবার অনেকগুলো কারণ আছে। সব দল আসলেই কিন্তু তকমা লাগানো হয় না কিংস পার্টির। কিংস পার্টির তকমাটি তখনই লাগানো হয় যখন যারা ক্ষমতায় থেকে ভেতরে নতুন রাজনৈতিক দল করবার উদ্যোগ নেয় বা চেষ্টা করে বা দল প্রকাশ করে, সরকারি মদদে, সরকারি সহযোগায়, সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে বিভিন্ন সময় এসছে, তাদেরকেই কিংস পার্টি হিসেবে অবহিত করা হয়। আমি বর্তমান যে রাজনৈতিক দল বা নতুন যে আজকে মানিক মিয়া এভিনিউতে শোডাউন করে যে রাজনৈতিক দল আজকে তাদের কমিটি ঘোষণা করছে বা অভিযাত্রা শুরু করলো, সেই অভিযাত্রায় আপনি দেখবেন যে অতীতে যে রাজনৈতিক দলগুলো বা ক্ষমতার ভেতরে থেকে ক্ষমতার আশ্রয় প্রশ্রয় নিয়ে যে রাজনৈতিক দলগুলো অতীতে আমরা হতে দেখেছি, সেই দল থেকে এবারের যে রাজনৈতিক দলের বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশ সেটি একটু ভিন্ন। এই কারণে বলবো, জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, এই রাজনৈতিক দলটিরও আত্মপ্রকাশ অনেকটা সেভাবে করবার চেষ্টা করেছে। কিভাবে চেষ্টা করেছে? জুলাই বিপ্লব হয়েছে, এই ছাত্ররা নেতৃত্বের অগ্রভাগে তাদেরকে দেখা গেছে। পেছন থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের যাদেরকে রাজনৈতিক দল হিসেবে খ্যাতি আছে, পরিচিতি আছে, দেশ শাসন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছে, নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েছে, তারা কিন্তু নেপথ্যে ছিল। তারা বিভিন্নভাবে গত 16 বছর দেশ নেপথ্যে থেকে সামনে, কখনো পেছনে, কখনো কৌশলী ভূমিকায় থেকে কিন্তু এই স্বৈরাচার বা পতিত শক্তি, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি এখন, আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন, তারা কিন্তু ওই রাজনৈতিক দলগুলোর সামনে ছিলেন। সামনে এসছেন একটি নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট একটি স্লোগানকে সামনে রেখে। সেটি কি? কোটা বৈষম্য দূর করবার একটি ইস্যুকে সামনে নিয়ে এসছে এবং নেপথ্যে আম জনতা, সাধারণ জনগণ, একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা রাজনীতি নিয়ে কখনো ভাবেন না, তারাও কিন্তু এই আন্দোলনের শরিক ছিলেন। অতএব এই জুলাই বিপ্লবে যে শুধুমাত্র ছাত্রদের দ্বারাই জুলাই বিপ্লব হয়েছে, আমি সেটি মনে করতে চাই না। তো আজকের যে আত্মপ্রকাশ, সেটি আমি যেটিকে রিলেট করতে চাইছিলাম, যে আপনার জুলাই বিপ্লব বা 5ই অগস্টের যে পরবর্তী প্রেক্ষাপট যেটি তৈরি হয়েছে, সেটির পেছনে যেমন রাজনৈতিক দলগুলো ছিল, আজকে আপনি দেখবেন যে মঞ্চে যদি দেখেন, মানিক মিয়ার মঞ্চ যে মঞ্চে, সেখানটাতে জামায়াত ইসলামীর নেতারা আছেন, খেলাফত আন্দোলনের নেতারা আছেন, কূটনীতিক, কোনো কূটনীতিক, যদিও 2-3 জন কূটনীতিক উল্লেখ করবার মতো খুব বড় ধরনের কোনো কূটনীতিক বা বড় ধরনের কোনো দেশের কূটনীতিক সেখানে আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়নি, বা আমার কাছে এখনো পর্যন্ত আমি তেমন কোনো খবর পাইনি। একইভাবে দেখবেন যে
মাহমুদুর রহমান মান্না সেখানে আছেন, জোনায়েদ সাকি সেখানে আছেন। তো এরকম কয়েকটি দলের নেতারা সেখানটাতে কিন্তু একত্রিত হয়েছেন। এটি একটু ভিন্ন প্যাটার্নের রাজনৈতিক দল ঘোষণা করবার একটি প্রচেষ্টা আমার কাছে মনে হয়েছে, কিছুটা নতুনত্ব দেখানোর একটি প্রচেষ্টা ভিন্ন কিছু আমরা নিশ্চয়ই দেখব আছে আমার কাছে। আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু সময় স্বল্পতার কারণে আমি একটু যেতে চাই জনাব নীলুফার চৌধুরী মনি আপনার কাছেও। বিএনপি খুব জনপ্রিয় একটি রাজনৈতিক দল, বহুবার ক্ষমতায় ছিল। বিএনপিও এই নতুন রাজনৈতিক দল ছাত্র বা তরুণদের নেতৃত্বে যে দলটি, এই দলটিকে বিএনপির যিনি শীর্ষ নেতা রয়েছেন স্বাগত জানিয়েছেন, আপনারা অনেকে স্বাগত জানিয়েছেন। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন, বিবেচনা করছেন? নতুন একটি দল আসছে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আমিও স্বাগত জানাই ভাইয়ের মতো। নতুন একটা দল আজকে হলো, যত কিছুই হোক না কেন একটা দল হয়েছে গণতন্ত্রকে ক্ষুরোধার করার জন্য, গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা দল। যতগুলো দলই হোক অত ভালো, তবে দলগুলো যেন প্রতিযোগিতামূলক হয়। আচ্ছা না, যে একদম আপ অ্যান্ড ডাউন হলে কিন্তু ওটা হয় না, তখন কিন্তু ওই পতিত সরকারের মতো স্বৈরশাসকই জন্ম নেয়। আমরা চাই না যে বাংলাদেশে কোনো স্বৈরশাসক জন্ম নিক, কাছাকাছি থাকুক। তারা তো চোখে চোখ রেখে কথা বলছে আত্মপ্রকাশের আগ থেকে। আমি ওদের কথা বলছি না, আমি যে দলই আসুক না কেন, যে দলই থাকুক না কেন দেশে, তারা যেন যারা সরকারে যাবে তাদের যেন কাছাকাছি থাকে, মানে কাছাকাছি দিয়ে মানে পরাজিত হয় বা বিজিত হয়, এরকম হয়। কিন্তু কেউ পেল 260টা সিট, কেউ পেল 10টা সিট, এটা হলে হয় না। তখন ওই সরকার স্বৈরশাসক হতে বাধ্য হয়, বা জনগণই তাকে বানিয়ে ফেলে একরকম কিছু মানুষ। তো সেইখানে এই ছেলেদের রাজনীতির মঞ্চ আমি চাই পরিপক্কতা পাক, তারা সুন্দর একটা দেশের স্বপ্ন দেখায়, শুধু স্বপ্ন না বাস্তবায়নে তারা ভূমিকা রাখুক। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের বলা। কিন্তু যে কথাটা আপনি ওনাকে বলছিলেন যে কিংস পার্টির আদলে, কিংস পার্টির যদি সুবিধা নেয় তাহলে তো ওইখানে কিন্তু তখন কিন্তু আমাদের যে তাদের জন্য যে আমাদের আশীর্বাদের হাতটা, ওটি কিন্তু তখন সংকুচিত হয়ে আসবে। এই কারণে যে আজকে যদি দেখেন যে একজন উপদেষ্টা পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছে, ফাইন, আমরা তাকে ওয়েলকাম জানাই। পাশাপাশি আরো 2-3 জন উপদেষ্টা আছে। এই উপদেষ্টারা মানে 2-3 জন আছে বলতে কারা, মানে কাদের কথা বলছেন? ওই ছাত্রদের মধ্যে থেকে যারা আপনার উপদেষ্টা হয়েছিল, আপনার যেমন সরকারে যারা আছে, মাহফুজ আলম, তারপরে কি বলে সাকিব, কি আরেকজনের নাম আসিফ মাহমুদ। তো এই যে এরা যারা আছেন, এরা যদি তফসিল ঘোষণার আগে পদত্যাগ করে দলে জয়েন করে, এটা কিন্তু কিংস পার্টি। এবং তারা কেন করলো না? যদি না সে কোনো দল করবে না, এটা যদি তার কথা হয়, তাহলে আমরা আরো খুশি আমাদের জানাবো। একজন কিন্তু জানিয়েছেন যে তিনি দলের সঙ্গে থাকবেন, আসিফ মাহমুদ। হ্যাঁ, যদি এটাই হয়, কিন্তু তার কার্যক্রমে কিন্তু তা প্রমাণ হয় না। সে দায়িত্ব নিয়েছেন কি স্থানীয় সরকার, তার বাবা যে কাজগুলো করেছেন বিভিন্ন জায়গায়, যে বাবাকে দিয়ে বা আরো আত্মীয় স্বজনদের দিয়ে সে অনুদান পাঠিয়েছেন, বা তার এলাকার রাজনীতি করার জন্য। আমরা কিন্তু এইভাবেই কাজ করি, সবাই তাই করে। তো সেইখানে মনে হয় না যে সে রাজনীতি করবে না। 11th আওয়ারে হয়তো বলতে পারেন আমি ভেবেছিলাম করব না, কিন্তু আসলে হয়ে গেল। তো তখন তার মানে কিন্তু এই না, তখন কিন্তু বিএনপির মহাসচিব যে কথাটা চিফ অ্যাডভাইজারকে উল্লেখ করে বলেছিলেন যে আপনি যদি এই ধরনের কথা বলেন, এই ধরনের যদি কাজ আমরা দেখি, তাহলে কিন্তু আমরা অনিরপেক্ষ ভাববো, এবং অনিরপেক্ষ কোনো কারো আন্ডারে আমরা ইলেকশন করব কিনা দ্বিতীয়বার আমরা ভাববো। বিএনপি কতটা প্রতিদ্বন্দ্বী মনে করে বা তারা কতটা শক্তিশালী অবস্থান নেবে, আমি উত্তরটি আপনার কাছ থেকে নেব। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আমি আসছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, কোথাও যাবেন না। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় ছিলাম, আমরা সেখানে যেতে চাই। আমার সঙ্গে আছেন সুলতান মাহমুদ, উপসম্পাদক আমার দেশ, এবং নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আমি একটু নীলুফার চৌধুরী মনি আপা আপনার কাছেই ছিলাম। আমরা বিএনপি কি একটু চ্যালেঞ্জের মুখে পড়লো কিনা, যে নতুন একটি দল আসলো এবং কতটা প্রতিদ্বন্দ্বিতার? বিএনপি তো ডিক্টেটর না, বিএনপি হচ্ছে গিয়ে ডেমোক্রেটিক একটা দল। সেইখানে ডেমোক্রেটিকের একজন যেমন সরকারি দল থাকে, একটা বিরোধী দল খুব বেশি প্রয়োজন, এবং বিরোধী দল যত শক্তিশালী থাকে তত ওই দেশের জন্য মঙ্গল। ছায়া সরকার যাকে বলে। তো বিএনপির সামনে যদি আমাদের ছেলেরা, এই ছাত্ররা যদি ছায়া সরকার হয়ে আসে, মন্দ কি?
কিংবা সরকার হয়ে আসলেই মন্দ কি, বিএনপি একটা বিরোধী দল থাকলো শক্তিশালী, আমি মনে করি যে এটা কোনো সমস্যা না, বরং তাদেরকে তারা যদি দেখতে চান। হ্যাঁ, আমি দেখতে চাই, দেখা, ওরা তো আমাদেরই সন্তান, তো ওরা ভালো থাকলে আমরা খুশি হব। কিন্তু আমি এটা চাই যে ওরা ওদের যোগ্যতা নিয়ে যাক, পড়ালেখা ছুঁড়ে ফেলে দিয়ে শুধু রাজনীতি করলে জীবন যাবে না। তাহলে আমাদের তো পড়ালেখার দরকার ছিল না, বাবা মা কেন এত পড়ালেখা করালো। আমি আপনাকে একটা সত্যিকার গল্প বলি। আমার হাজবেন্ডের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে এক ছেলে পড়তো, পুরান ঢাকা, তার বাবার অনেকগুলো মানে দোকান আছে, তো তার বাবা খুব চাইতো ছেলে যেন একটা গদিতে বসে। তো অনার্স মাস্টার শেষ করে যখন ছেলেটা চাকরি না পায় বাপের কাছে ফেরত গেছে, তো মা যখন বাপরে বলছে তোমার ছেলে তো একটা দোকানে বসতে চায়, বলে সেই তো আমার কথা শুনলো, 20 বছর আগে শুনলে আমার আরো 5টা গদি ঘর হতো। তো এটা যদি হয়, ছেলেদের যদি এই চিন্তা থাকে তাহলে হলো না। কিন্তু শিক্ষা তো অন্য জিনিস। শিক্ষিত হয়ে ছেলেটা হয়তো তার বাপের মতো চোখ বন্ধ করে ইনকাম করবে না, কিন্তু সে তো চারদিকে সচেতনতা নিয়ে দেশটাকে চিন্তা করে তারপরে তো ইনকাম করবে। আমরা চাই আমাদের সন্তানরা এরকম থাকুক, তারা লেখাপড়াকে অগ্রাধিকার দিক, তারপরে তারা আসুক। আমার প্রবলেমটা এই জায়গাটাই ছিল, অন্য কোথাও না। তারা ভালো কিছু করুক, তারা আসুক, তারা দেশের জন্য করেছে, দেশকে নিয়ে ভাবে, এটা আমাদের জন্য অনেক বড় পজিটিভ একটা জিনিস। দেশকে নিয়ে ভাবে, পতিত সরকার এরকম ছিল না, তাহলে এত কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হতো না যদি এমন থাকতো। ওরা চুরি করে এখানেই, ওই যে অনেক কোম্পানি আছে বাংলাদেশে, নাম করা নাম নাই বললাম, ভূমিদস্যু আছে, তারা কিন্তু দেশেই সম্পদ, দেশেও বেশি কাজ করেছে। ওইখানে কি করে, একজনের জমি মেরে দিয়েছে, আরেকজন ওইখানে করে খাচ্ছে, তো সেটা তো করতে পারে। তারা তো বর্জ্য হয়ে গেছে, তারা তো পেটি বর্জ্য হয়ে গেছে, বর্জ্য হতে পারে নাই, তারা সব টাকা বিদেশ পাঠিয়ে দিয়েছে। আমরা এরকম দেশ চাই না। আমাদের সন্তানরা এই দেশ নিয়ে চিন্তা করুক, তার সঙ্গে শিক্ষা থাকুক, তার সাথে মেধা থাকুক, এবং তার সাথে আগামী বাংলাদেশ সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ থাকুক। এই জি, আমি জনাব সুলতান মাহমুদ, উপসম্পাদক আমাদের, আপনার কাছে আসতে চাই যে গণতান্ত্রিক চর্চা আসলে কতটা দেখবো আমরা। মানুষ কিন্তু রাজনীতিতে অপসংস্কৃতি দেখতে দেখতে অনেকটা বিরক্ত, সেই জায়গা থেকে আমরা কি বেরিয়ে আসতে পারবো? এই যে নতুন দল বলি, নতুন দল কিন্তু আসছে। আমি বলি যে আজকে যে দলটি যেভাবে প্রকাশ পেল বা নিজেদের প্রকাশ করলো, এর মধ্যেই কিন্তু গত 6 মাসে, বিশেষ করে গত 3 মাসে 15টির অধিক দলের আত্মপ্রকাশ হয়েছে, ঘোষণা করেছে। কোনোটি প্রেস ক্লাবে, কোনোটি ঢাকার ইউনিভার্সিটিতে, কোনোটি বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে এইভাবে দল প্রকাশ করেছে। দল আসতে বাধা নেই। একটি গণতান্ত্রিক দেশে নতুন নতুন দল আসবে, নতুন চিন্তা, আমি যেটা আগেই বলেছি, নতুন নতুন চিন্তার মহামিলন হবে, এবং সবার যদি লক্ষ্য হয় সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই লক্ষ্যে যদি সবাই আসে, তাহলে আমি সেটিকে নেতিবাচকভাবে দেখতে চাই না, বরং ইতিবাচকভাবে দেখতে চাই, স্বাগত জানাতে চাই। কিন্তু আমরা অতীতের যে প্র্যাকটিস আছে, যে অভিজ্ঞতা আমরা দেখেছি, জি, লক্ষ্য, অধিকাংশের লক্ষ্য হলো নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠেই সুযোগ সুবিধা নিয়ে অন্য যার পেশি শক্তি আছে, যার অর্থবিত্ত বৈভব আছে, তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া। এটি একটি মানসিকতা আমরা দেখেছি। আবার নতুন যাদেরকে দেখছেন, যারা আত্মপ্রকাশ করে, তাদের লক্ষ্য যদি হয় যে নীলুফা আপা যেটা বলেছেন, আপনি যেটি বলছিলেন, চোখে চোখ রেখে কথা বলছে, চোখে চোখ রেখে কথা বলাই কি সব? কতক্ষণের জন্য চোখে চোখ রেখে কথা বলা? আমাকে উনি যেটি বলছেন, শিক্ষা, মেধা, মনন, চিন্তা, চেতনা, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এগুলোকে নিয়ে যারা ভাবতে পারবেন, সততার সঙ্গে, সৎ থেকে নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন, কেউ আঙুল উঁচিয়ে তাদেরকে নেগেটিভভাবে, কেউ তাদেরকে আঙুল উঁচিয়ে তাদেরকে বলতে পারবে না, কোনো কালো কি বলে, কোনো নেতিবাচক কথা বা শব্দ দিয়ে তাদেরকে ব্র্যাকেটবন্দি করতে পারবে না। এরকমভাবে যদি তারা চলতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যারা এখন এই দল গঠন করছেন, যাদেরকে সাথে নিয়ে করছেন, তাদেরকে নিয়ে ইতোমধ্যেই নানান গুঞ্জন উঠেছে। কোনোটা হানি ট্রাফ, কোনোটা মানি ট্রাফ। এটি কিন্তু প্রকাশ্যে আসবা সময়ের ব্যাপার মাত্র, প্রকাশ্যে আসা। আমি চাই না এরকম কোনো কিছু ঘটুক, তবে
অশনি সংকেত কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং এই রাজনৈতিক দল যারা আসছে তাদের পেছনে আরেকটি রাজনৈতিক দল তাদেরকে সব রকম রসদ দিয়ে, গোলাবারুদ দিয়ে, সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে সামনে ঠেলে দিচ্ছে কিনা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করবার কারো কোনো নেপথ্যে কোনো ভূমিকা আছে কিনা সেটি কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। সেই জায়গাটিতে আমরা যারা গণতন্ত্রকে নিয়ে ভাবতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে সব চিন্তিত থাকে যে সমস্ত মানুষ, যেসব বিজ্ঞজন, যেসব বুদ্ধিজীবী, দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু উদ্বেগের একটি বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। আমরা সেই জায়গা থেকে এই রাজনৈতিক দল, আমি মনে করি তারা প্রতিটি পদে পদে তারা নিজেরা সতর্ক থাকবে। তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে থেকে সবার বিরুদ্ধে না, তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে যে ধরনের আপত্তি বা নেতিবাচক কথাবার্তা উঠে এসছে, আমি মনে প্রাণে মানতে চাই সেগুলো একদিন যদি সত্যি না হয়ে থাকে, গুজবে পরিণত হোক, মিথ্যায় পরিণত হোক, তারা যেন সত্য নিয়ে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে লড়াই সংগ্রাম করেছে, লড়াকুর মতো একজন নারীও যেভাবে বন্দুকের সামনে, গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, একটা গুলি খেয়ে একজন পড়ে গেছে, কেউ পালিয়ে যায়নি, আবার আরও 10 জন সামনে এসে দাঁড়িয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়নে এই যারা নতুন দল করছে তারা যদি ঠিক পথে হাঁটে, তাহলে তাদের পাশে ওই জুলাই বিপ্লবের লোকজন যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে পাবে। এবং এই বিএনপি বা জামায়াতে ইসলামী যা বড় দল যেগুলো আছে, তারাও কিন্তু তাদেরকেও কিন্তু ভাবিয়ে তুলবে। তারা কিন্তু যা কিছু করতে চাইবে, জামায়াতে ইসলামী বা বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই যে সমস্ত বিষয় সামনে এসছে, প্রান্তিক পর্যায়ে যে সমস্ত বিষয় ভাগবাটোয়ারের একটি বিষয় চলে এসছে, কে কোনটা কোন জায়গায় দখল করবে, কে কোনটা নেবে, কে কোনটা ইজারা নেবে, কে কোন হাট নেবে, কে কোন বাজার নেবে, এই যে দখল বা গ্রাস করবার যে মানসিকতা তৈরি হয়েছে, সেই জায়গাতে কিন্তু তারা বড় ভূমিকা রাখতে পারবে। এই যে নতুন যারা আত্মপ্রকাশ করেছে, তারা যদি সৎ, সুন্দর চিন্তার এবং নিজেদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সামনে এগোতে পারে, তাহলে কিন্তু বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। জামাত এবং বিএনপির জন্য বড় দুশ্চিন্তার বিষয় হবে। যেটি উনি বলেছেন, ছায়া সরকার, শ্যাডো গভর্নমেন্টের যে বিষয়টি উনি বলেছেন, সেই শ্যাডো গভর্নমেন্টে গভর্নমেন্ট ফর্ম বা গভর্নমেন্ট তৈরি করবার আগেই কিন্তু অন্যান্য যে বিরাজমান যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভাবিয়ে তুলবে, আমি সেটি মনে করতে চাই। জি, আমরাও আশা করতে চাই সুস্থ রাজনীতিতে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হোক। নতুন যে দল আসছে তাদের মধ্যে দিয়ে আমি একটু যেতে চাই জনাব নীলুফার চৌধুরী, মনে আপনার কাছে আসতে চাই। আপনাদের 7 বছর পর একটি বর্ধিত সভা হয়েছে, ব্যাপক উৎসাহ ছিল, উচ্ছ্বাস ছিল নেতাকর্মীদের মাঝে, এসছে অনেক বড় ধরনের একটি সভা। বিএনপি দীর্ঘদিন ধরে বড় একটি দল, জনপ্রিয় রাজনৈতিক দল, কি ইঙ্গিত পেলেন, কি পরিবর্তনের ইঙ্গিত পেলেন সেখান থেকে? জি, সামনে কি পরিবর্তন আসছে আসলে বিএনপির রাজনীতিতে? বিএনপিকে আসলে মেন কথা যে কিছু কিছু কথা বাইরে বাজারে যেটা আছে আপনারা জানেন যে বিএনপি অনেক জেলায় থানায় কিছু কিছু সমস্যা হচ্ছে, ওই সমস্যাগুলো যাতে কিভাবে মিটানো যায়, কিভাবে, এবং অন্যায়কারী বিএনপিও 2-1টা তো থাকতেই পারে, কারণ অনেক বড় দল, অনেক সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, যাতে অন্যায়কে পরিহার করতে পারে। সামনের দিনে নির্বাচন আসলে নির্বাচনে কে কিভাবে কাজ করবে, কাদের মাধ্যমে, আসলে মেন কথাটা ছিল যে এরকম যে বিএনপিকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, বিএনপিকে নিয়ে আপনার অন্যান্য দলরা কি ভাবছে, বিএনপিকে কতটা কষ্ট দেওয়া হচ্ছে, এবং বিএনপি একটা ষড়যন্ত্রের গ্যারাকলের মধ্যে পড়ে আছে, এই জিনিসগুলো বিভিন্ন মাঠ পর্যায় থেকে এই জিনিসগুলো উঠে এসেছে, এটাই। এবং আমাদের সম্মেলন, আমাদের সামনের নির্বাচন, এগুলো সব কিছুই এটার মধ্যে ছিল। বিএনপির তো এখন সুসময়, ষড়যন্ত্র দেখছেন কেন? বিএনপি সুসময় এবং ষড়যন্ত্র বাংলাদেশে এটা ওতপ্রোতভাবে জড়িত। ফুলের মালা আর জুতার মালার মধ্যে পার্থক্য ভীষণ 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 কম। তো সেই জায়গায় বিএনপি যত অ্যালার্ট থাকবে যে তাকে নিয়ে বা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র যে হচ্ছে এটা আপনিও জানেন, আমিও জানি। কিছু কিছু জিনিস ওই যে বলি আমি মাঝে মাঝে, যে আমরা যে বাতাসে জীবন ধারণ করি,
পানিতেও করি, পানিটা দেখা যায়, বাতাস কিন্তু দেখা যায় না, কিন্তু বাতাসটা বোঝা যায়, আমরা বুঝতে পারি। ঠিক তেমনই ষড়যন্ত্র যে হচ্ছে বিএনপিকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়েও, এটা কিন্তু বোঝা যায় কত রকমের ষড়যন্ত্র হচ্ছে। আপনি সেই দিন ধরেন 2-3 দিন আগে সেনাপ্রধান যে বক্তব্য দিল, উনি বুঝিয়ে দিলেন যে বাংলাদেশ নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে বা হতে পারে। তো এটা আমি কিন্তু তার ওই বক্তব্যকে কিন্তু হালকা করে দেখতে পারি না, হালকা করে দেখার কোনো অপশন নাই এখানে। সো এরপরে কিন্তু আমরা বলতে পারি না যে বিএনপি বা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে না। এর মধ্যে থেকে সুকৌশলে সুন্দরভাবে আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দেব, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিহীন একটা নির্বাচন, এটা আমাদের ভীষণভাবে দরকার। এটা কিভাবে হবে এই কথাগুলো উঠে এসেছে সেই আমাদের গতকালকের মিটিংয়ে। তো এইটা আমরা চেষ্টা করছি যে সব কিছু মিলে আপনার ভোটটা হওয়া পর্যন্ত আমাদের জন্য চ্যালেঞ্জ। জি, আমরা আরো কিছু চ্যালেঞ্জ যেগুলো এখন রয়েছে, নির্বাচন সংস্কার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, এসব বিষয়গুলো আমরা কথা বলবো একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব নীলোফার চৌধুরী, মনে আপনার কাছে আসি, সংস্কার আসলে কত দূর, বা আপনারা নির্বাচনের কথা বলছেন যে ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরে নির্বাচন হবে, কিছুটা সংস্কার করে হয়তো নির্বাচনটি হবে, সেই পথে কতটা অগ্রসর? সংস্কার এই যে ফেব্রুয়ারি চলে গেল, আজকে মার্চ পড়ে যাচ্ছে, সংস্কার তো এর মধ্যে সবকিছু যেটা পাইপলাইনে ছিল সেটা তো ক্লোজ হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। তো যাই হোক, সংস্কার আমরা সবসময় বলেছি সংস্কার হচ্ছে একটা চিরস্থায়ী প্রসেস, মানে র্যান্ডম চলাকালীন চলা প্রসেস একটা সংস্কার, এটা ধারাবাহিক প্রসেস। তো ধারাবাহিক প্রসেসটাকে আপনি সংস্কার করলেন, কার জন্য করলেন? আপনি পরবর্তী সরকারের জন্য করলেন। পরবর্তী সরকার সংস্কারটাকে পাশ করতে হবে, বিলে পাশ না করলে ওটা সংস্কারই থেকে যাবে, ওটা কোনো কাগজ কলমে আসবে না। তো আপনি যাদের নিয়ে করবেন তাদেরকে বাদ দিয়ে তো করতে পারেন না। সো সংস্কারের জায়গায় চলতে থাকুক, নির্বাচনের জায়গায় হয়ে যাক। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, বাংলাদেশের যে পরিস্থিতি, রাজনৈতিক এবং সমাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি যতটা খারাপের দিকে, ততটা আপনার খারাপ হয়তো ততটা ওইভাবে থাকবে না যদি নির্বাচিত একটা সরকার আসে। তো নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না, কিন্তু সরকারের তো কথা এবং কাজের মধ্যে মিল কম। সরকার একবার বলে যে হয় 25-এ, না হয় 26-এর মাঝামাঝি, আর না হয় কখনো বলে ডিসেম্বরে, তারপর আবার এমনও বলেছে যে না, চাইলে দলগুলো চাইলে নভেম্বরেও হতে পারে। তো এখন সরকার আবার এটা বলেই আবার বলছে আগে স্থানীয় সরকার, তারপরে জাতীয় সরকার। এই যে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এইসব বলে যে সময় ক্ষেপণ করছে, সেই সময় ক্ষেপণটা যেন সরকার না করে। দেখতে দেখতে প্রায় কিন্তু 6-7 মাস হয়ে গেল, এই আর 4-5 দিন আছে, 7 মাস হয়ে যাবে। সো আপনার এর মধ্যে যদি সরকার ডেট এবং সব কিছু সিস্টেমেটিক না বলে, কবে তফসিল ঘোষণা হবে, সেই জিনিসগুলো যদি না আসে, আমরা ধরেই নিব যে সরকার আমাদের সঙ্গে এক ধরনের চোর পুলিশ খেলা খেলছে। আমি একটু যেতে চাই জনাব সুলতান মাহমুদ, আপনার কাছে আসি। আমরা সংস্কার বলি, নির্বাচন বলি, যাই বলি, সবার আগে আসলে মানুষের জানমালের নিরাপত্তা, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমি বলতে চাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা আসলে আমাদের শক্ত অবস্থান কি তৈরি হয়েছে? মানে নির্বাচন করতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা শক্ত অবস্থান দরকার। ধন্যবাদ আপনাকে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা আছে, বাতাসে লাশের গন্ধ শুনতে পাই। বাতাসে লাশের গন্ধ পাই, যেরকম রুদ্র লিখে গেছেন, এখনকার বাতাসে জুলাই এবং অগাস্টের যে লাশের পর লাশ পড়েছে, সেই লাশের যে ঘ্রাণ, সেটি কিন্তু এখনো মানুষের নাকে বাজে। সেই জায়গা থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার পর এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, যে মানুষ যে আশায় বুক বেঁধেছিল, সেই জায়গা থেকে কিন্তু মানুষের স্বপ্ন আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে। কেন ফিকে হতে শুরু করেছে? যে কথাটি আমি বহুবার বলেছি, এখনো বলি, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তার একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কাজ আছে। কিন্তু এই সরকার, অতীতের যতগুলো সরকার ছিল, তাদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট করা ছিল। নির্দিষ্ট সময়ের বাইরে যে সরকার, একটিমাত্র সরকার গিয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, তারা কিন্তু পতিত হয়েছে, তারা পালিয়ে গেছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন দেশে থাকতে পারে নাই,
তারা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে গিয়েছিল নানান কূটকৌশল নানান শর্ত দিয়ে, সেই শর্ত কিন্তু পরে আর কাজ করে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সুনির্দিষ্ট এখনো নয়। তারা কিন্তু যত দিক থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা জন্মেছিল তাদের প্রতি, সেই জায়গা থেকে ওই যেটি বলছিলাম যে স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। কেন? আস্তে আস্তে মানুষ তাদের পাশ থেকে সরে যাচ্ছে কেন? আপনি দ্রব্যমূল্যের কথা বলেন, সেটিকে সামাল দিতে পারছে না। আইন শৃঙ্খলার কথা বলেন, সেটি রক্ষা করতে পারছে না। মানুষের শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা যেটা আমার মৌলিক অধিকার যেটা, সেটিকে নিশ্চিত করা যাচ্ছে না। আমাদের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, সেটিকে সামাল দিতে পারছে না। আমার যে পার্শ্ববর্তী বা আন্তর্জাতিক যারা রাজনীতি, সেটিতে বেসামাল হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই সরকার কেন যেন একটু খেয়ে হারিয়ে ফেলছে, যে কারণে এই যে আপনি দেখেন ফ্যাসিস্টের সময়তেও বলেন যে আমরা বলে থাকি যে রুলার যখন ক্ষমতায় থাকে, রুল করে, এককভাবে রুল করে, তখন কিন্তু চোর বাটপার টাউট এরাও কিন্তু ভয়ে থাকে যে কখন কার উপরে সোপর্দ হয়ে যায়। সেই জায়গাটা কিন্তু আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের সময়। আমরা দেখেছি চুরি করেছে, ব্যাংক লুট হয়ে গেছে, পুঁজিবাজার লুট হয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর করে দিয়ে গেছে, কিন্তু মোটা দাগে যে চুরি ছাঁচরামি ছিনতাই সেটি কিন্তু সামনে খুব একটা আসে নাই। কিন্তু গত কয়েক মাসের অবস্থা দেখেন, রাস্তাঘাটে মানুষ নামতে ভয় পাচ্ছে, মেয়েরা রাস্তায় নামতে ভয় পাচ্ছে, সাধারণ পুরুষরা অফিস থেকে নেমে নিরাপদে বাসায় পৌঁছাতে পারবে কিনা সেই শঙ্কা তৈরি হচ্ছে। চাপাতি দিয়ে কোপাচ্ছে, গাড়ি আটকাচ্ছে, মোটরসাইকেল ছিনতাই হচ্ছে, বাড়ি বাড়ি ডাকাতি হচ্ছে, দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে সেখানে কেউ মানে নির্বিঘ্নে যে খুব শান্তিতে বসে থাকতে পারছে তা কিন্তু নয়, সবার মধ্যে উদ্বেগ আছে। এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, যত দ্রুত নির্বাচন হবে। আপনি সংস্কারের কথা বলছিলেন, সংস্কার ইটস এ লং প্রসেস, এটি দীর্ঘমেয়াদী ব্যাপার। এই সরকারের সকল কাজ, এই সরকারকে সব সংস্কার করতে হবে, এই ম্যান্ডেট তাদেরকে কেউ দেয়নি। এই সরকারের ম্যান্ডেট হলো একটি সংস্কার, স্বাভাবিক সংস্কার। কোথায় সংস্কার করবে? নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করবার জন্য যে কাজটা করার দরকার, নির্বাচন কমিশনের যে যে জায়গায় হাত দেওয়ার দরকার, সেটি নির্বাচনের সাথে আইন শৃঙ্খলা রক্ষা বলেছে যে সব সংস্কার করবে। সংস্কার ছাড়া নির্বাচন নয়, কথা তো সেটাই আসছে। সেই সরকারের ভেতরে যারা আছে তাদের ভেতর থেকে সেই কথাই তো আসছে। বা সরকারকে যারা দোহা তুলসী পাতা বানাতে চাইছে এই বর্তমান প্রেক্ষাপটেও, তাদের বক্তব্য তো সেরকম যে না, সংস্কার আগে তারপরে নির্বাচন। তো সেই জায়গাটা যারা এই ধরনের কথাবার্তা বলে ক্ষমতাকে, বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, সেই জায়গাতে দেখেন, সেই জায়গাটা থেকে কিন্তু এই যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, চতুর্মুখী দেশি বিদেশি চাপ, বেগম খালেদা জিয়া কিন্তু গতকালকে বলেছে যে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। ক্রান্তিকাল কাকে বলে সেটি বাংলাদেশের সব মানুষ জানে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসবার একটি পথ, যত দ্রুত নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব দেবে। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া আমলাতন্ত্র কাজ করতে পারবে না, কাজ করবে না ঠিক মতো, পুলিশ কাজ করবে না, বিডিআর কাজ করবে না, সেনাবাহিনী তার ব্যারাকে ফিরে গিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবে না। সেই জন্য আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এই অস্বাভাবিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে স্বাভাবিক করবার একটি মাত্র পথ, সেটি হলো নির্বাচন। জি, জনাব সুলতান মাহমুদ এবং নীলুফার চৌধুরী মনি, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।